শুনতে পারে। আচ্ছা, আজকে আমাদের ছিল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপর তৃতীয় লেকচার। আমরা অলরেডি 2টা লেকচার কভার করেছি। আজকে আমরা কিছু লেকচার দেখব, তারপরে ক্লাসে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যালি কিছু চলে যাব, কিভাবে আমরা ডাটাবেজ বিল্ড করব বা কিভাবে আমরা কম্পিউটারে সফটওয়্যার ইউজ করে একটা ডাটাবেজ তৈরি করতে পারবো। ওকে, তো আজকে মোটামুটি আমাদের থিওরি ক্লাস শেষ হয়ে যাবে আশা করি। পরবর্তীতে থিওরি ক্লাস আমরা নিব, বাট আমরা আরেকটু প্র্যাকটিক্যালি চলে যাব আর কি, যে ইমপ্লিমেন্টেশনে চলে যাব। এই এতদিন যে থিওরি পড়লাম এটার ইমপ্লিমেন্টেশনে আমরা নেক্সট দিন চলে যাব ইনশাআল্লাহ। সো আজকে দেখেন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, ওকে, সেটা হচ্ছে কি ডাটাবেজ মডেল বা সংগঠন। যে একটা ডাটাবেজ যখন আমরা বানাবো, সো আমরা এগুলো আসলে কিসের উপর ভিত্তি করে বানাবো এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ভিডিওটা একটু অফ করে দেন, নিউকে একজন এসেছেন। ওকে, সো ডাটাবেজ মডেল বা সংগঠন যদি আমরা দেখি, এটা সাধারণত 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটাকে আমরা বলতেছি লিস্ট স্ট্রাকচার মডেল বা সরল সংগঠন। এরপরে যেটা সেটাকে বলতেছে হায়ারার্কিক্যাল মডেল। আমরা অলরেডি হায়ারার্কিক্যাল যে জিনিসটা ওইটা আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা হায়ারার্কিক্যাল ডাটাবেজ ডিজাইন করবে। ওকে, তো এখানেও এটা আছে। আর পরে যেটা হচ্ছে নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্ক মডেলও আমরা দেখব। এরপরে যেটা হচ্ছে একদম সর্বশেষ যেটা, সেটাকে আমরা বলতেছি রিলেশনাল মডেল বা সমন্বয় মডেল। সো আমি অ্যাকচুয়ালি আপনাদের শুধুমাত্র চিত্রের সাহায্যে কিছু ব্যাখ্যা করব। আপনারা আরে তো আমার ভিডিও ঢুকতেও দিল না। আপনারা বইয়ের সাহায্যে ওকে, সবগুলো পড়ে নেবেন। মাইক্রোফোনগুলো একটু অফ করুন প্লিজ। ওকে, তো আমরা প্রথমটা একটু দেখি, লিস্ট স্ট্রাকচার মডেল। লিস্ট স্ট্রাকচার মডেলটা যদি আমাদেরকে একটু দেখতে হয়, তাহলে আমরা এটা হচ্ছে সবচেয়ে সরল একটা সংগঠন। দেখেন আমি এখানে একটা টেবিল দিয়ে দিয়েছি। যদি আমরা এটা ফর্মাল একটা ডেসক্রিপশন পড়তে হয়, তাহলে লিস্ট স্ট্রাকচার মডেলটা হচ্ছে গিয়ে একটি মাত্র ডেটা টেবিল নিয়ে গঠিত হবে, এবং এই টেবিলের রেকর্ডগুলো কোনো একটি ফিল্ডের অনুক্রমে সাজানো থাকে। এবং লিস্ট স্ট্রাকচার মডেলটা কি করে, অ্যাকচুয়ালি এখানে সব ফিল্ডই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন এখানে আইডি ফিল্ড, নেম ফিল্ড, এজ, এরপরে হচ্ছে আপনাদের অ্যাড্রেস, সবগুলো আসলে সমানভাবে এখানে গুরুত্বপূর্ণ। সো লিস্ট স্ট্রাকচার মডেলটা হচ্ছে একটা বেসিক টেবিল আমরা যেভাবে ধরতে পারি, একটা বেসিক টেবিলের উদাহরণ হিসাবে আমরা একটা লিস্ট স্ট্রাকচার মডেল বা সরল সংগঠনকে নিতে পারি, যে কোনো টেবিলের। ডাটাবেজেরও একটা টেবিল এরকম লিস্ট স্ট্রাকচার একদম সহজ, এবং এটা অনেক সময় সাপেক্ষ হয়। কারণ হচ্ছে গিয়ে অন্যান্য রেকর্ডের কোনো ফিল্ডের সাথে তুলনা করে আলোচনা করতে হয়। যেমন আইডি নিলাম, এখন আইডির সাথে আমি নেম নিব নাকি এজ নিব নাকি অ্যাড্রেস নিব, সো এটা তুলনামূলকভাবে তুলনা করে করে নিতে হয় অ্যাকচুয়ালি। আর এবং যদি বেশি সময় লাগে, কারণ হচ্ছে যেমন এখানে আমি 3টা ডাটা নিয়ে আলোচনা করতেছি দেখেন, কিন্তু যদি এখানে অনেকগুলো আমি এন্টিটি নেই, আরো ডাটা নেই 100টা 200টা, তখন কিন্তু আসলে এটা অনেক বেশি বড় হয়ে যায়। তো এই জন্য লিস্ট স্ট্রাকচার মডেলটা একটু সময় সাপেক্ষ লাগে। ওকে, সো পরেরটাতে আমরা যাই। এগুলো সহজ, পরীক্ষা তেমন হয়তো আসবে না, বাট আপনারা জেনে রাখার জন্য এগুলো ভালো আর কি। আপনারা একটু বই কভার করবেন, বই কভার করলে আশা করি বুঝতে পারবেন। এরপরে আপনার হচ্ছে, স্ক্রিন রানিং হচ্ছে না স্যার। আচ্ছা, আপনার নেটওয়ার্কের জন্য এটা হতে পারে, বাকিরা তো শুনতে পাচ্ছে, না হলে আমাকে কমপ্লেইন দিত। জি স্যার। ওকে, পরে রেকর্ডিং শুনে নেবেন, ক্লাসের রেকর্ডিং দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন আমরা হায়ারার্কিক্যাল মডেলে চলে যাচ্ছি। হায়ারার্কিক্যাল মডেলটা কি, ওই যে আমরা আগের যে হায়ারার্কিক্যাল পড়েছিলাম যে একটা ট্রি এর মতো থাকবে, প্রথমে একটা রুট থাকবে, এই রুট থেকে আস্তে আস্তে কি হবে, তার বাকি শাখা প্রশাখাগুলো বিন্যস্ত হবে। তো যেমন এখানে দেখেন প্রথমে যে রুটটা আসতেছে সেটাকে আমরা কি বলতেছি, কলেজ প্রশাসন। ওকে, কলেজ প্রশাসনে দেখেন সাধারণত আমরা যদি বর্ডাকারী কলেজ প্রশাসনটা দেখি, 3টা ভাগে ভাগ করা হয়েছে এখানে। একটা হচ্ছে মানবিক, একটা হচ্ছে বিজ্ঞান, আর একটা হচ্ছে ব্যবসায় শিক্ষা। এখন মানবিকে কি কি সাবজেক্ট থাকবে এটা নিয়ে আমরা একটা কি করতে পারি। এরপরে দেখেন আবার আমরা বিজ্ঞানে কি কি সাবজেক্ট থাকবে এটা নিয়ে আমরা আরেকটা ডাটাবেজ করতে পারি। আরেকটা হচ্ছে ব্যবসায় শিক্ষা, এটা নিয়ে আমরা আরেকটা ডাটাবেজের মডেল তৈরি করতে পারি। সেগুলো হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল। যেমন পদার্থ এবং রসায়ন, এই দুইটা পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে পদার্থ রসায়ন কার কাছে, কই থেকে আসতেছে, বিজ্ঞান বিভাগ থেকে। মানে বিজ্ঞান বিভাগের 2টা সাবজেক্ট হচ্ছে পদার্থ এবং রসায়ন। তো আমরা মানবিকের যদি 2টা এভাবে নেই, যেমন ধরে আমরা মানবিকে নিলাম, ইকোনমিক্স নিলাম আর ইসলামী ইতিহাস নিলাম, তাহলে এটা আসছে মানবিক থেকে। সেই ব্যবসা শিক্ষাতে আমরা নিলাম, আমরা হিসাব বিজ্ঞান নিলাম, ইকোনমিক্স নিলাম, তো এগুলো ব্যবসা শিক্ষাতে আসতেছে।
সো হায়ারার্কির মডেলটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এখানে একটা ট্রি স্ট্রাকচার মেনটেন করা হবে এবং একটা নির্দিষ্ট টপ এন্টিটি থাকবে যেটাকে বলা হবে রুট। তাহলে এখানে টপ এন্টিটি হচ্ছে কলেজ প্রশাসন, এটা হচ্ছে মেইন রুট। আবার যদি আমরা দেখি বিজ্ঞানটাও এক সেন্সে মেইন রুট হবে, সেকেন্ডারি মেইন রুট হবে, কারণ বিজ্ঞানের আন্ডারেও আরো দুইটা চাইল্ড আছে। এই দুইটা চাইল্ড হচ্ছে পদার্থ এবং রসায়ন। মাইক্রোফোনটা একটু অফ করে দিন, যখন কোয়েশ্চেন করবেন তখন মাইক্রোফোনটা অন করবেন, শুধু আমার মাইক্রোফোন অন থাকবে। আচ্ছা, সো এখন আমরা যাই পরেরটাতে, যেটাকে বলতেছে নেটওয়ার্ক মডেল। সো নেটওয়ার্ক মডেলকে আমরা ওই যে চতুর্থ চ্যাপ্টারে মেবি পড়েছিলাম, মনে আছে সবার? ওই যে নেটওয়ার্কটা কিভাবে গঠন করতে হয়, আসলে একটার সাথে অনেকগুলো কানেক্টেড থাকে, তারপর মানে অনেক হিজিবিজি একটা নেটওয়ার্ক আমরা পড়েছিলাম চ্যাপ্টার 4-এ। এটা যদি আপনারা মনে করতে পারেন তাহলে এই নেটওয়ার্ক মডেলটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে একটু খেয়াল করেন চিত্রটা। আমি কিন্তু আগেই বলেছি যে আমি আসলে এখানে সংজ্ঞা দিচ্ছি না, ডেফিনেশন দিচ্ছি না, এগুলো আপনারা বই থেকে কভার করে নেবেন, তাহলে সহজ হবে। আমি জাস্ট চিত্রের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি আপনাদের, যাতে আপনারা যখন বই পড়বেন তখন ইজিলি মাথায় আপনারা এটা ক্যাপচার করতে পারেন। সো এইখানে দেখেন একটা বিভাগের তথ্য আমরা দিলাম। ওকে, সো বিভাগের তথ্যদের ধরেন এখানে 3টা সেকশন আছে, একটা হচ্ছে বিভাগ এ, বিভাগ বি এবং বিভাগ সি। তাহলে বিভাগ এ তে আছেন 3 জন অধ্যাপক, বিভাগ বি তে আছেন 2 জন অধ্যাপক এবং বিভাগ সি তে আছেন আরো 2 জন অধ্যাপক, মানে টিচার আছেন ওনারা। সো এখন দেখেন কোর্সের তথ্য, যেমন শ্রেণী 1, শ্রেণী 1 মানে কি, এখানে একটা কোর্স দেওয়া হচ্ছে। যেমন ধরেন আমি দিলাম ইসলামের ইতিহাস একটা কোর্স, আমি দিলাম আইসিটি একটা কোর্স, ওকে, আমি দিলাম ইংলিশ একটা কোর্স। তাহলে এখন দেখেন এই এই বিভাগের আন্ডারে যে 3 জন টিচার আছেন, সো উনি দেখেন শ্রেণী 1-এ দেখেন অধ্যাপক এ এবং অধ্যাপক ডি, মানে এই শ্রেণীতে, সরি আসলে এখানে শ্রেণীটা হচ্ছে ক্লাস বুঝাচ্ছে, সরি এখানে সাবজেক্ট না, শ্রেণীটা হচ্ছে এখানে ক্লাস। তাহলে এই শ্রেণীতে 2 জন টিচারকে আমরা অ্যাসাইন করে দিলাম, যিনারা কি করবেন, ক্লাস নেবেন। যেমন অধ্যাপক এ এবং অধ্যাপক ডি, উনাকে আমরা অ্যাসাইন করে দিলাম শ্রেণী 1 এর জন্য বা ধরুন সেকশন এ এর জন্য। ওকে, পরবর্তীভাবে আবার দেখেন আমরা আরেকটা ক্লাসের জন্য আবার অ্যাসাইন করে দিলাম কাকে, অধ্যাপক জি কে এবং অধ্যাপক বি কে। উনারা এই ক্লাসের কি নিবেন, মানে এই ক্লাসের মডারেট করবেন এবং এই ক্লাসটা উনারা নিবেন। সো এইভাবে আসলে নেটওয়ার্ক মডেলটা তৈরি করা হয়। নেটওয়ার্ক মডেলের একটা নেটওয়ার্কের সাথে অনেকগুলো থাকতে পারে, যেমন একজন টিচার 3টা সেকশনে ক্লাস নিতে পারেন। যেমন আমি আইসিটি টিচার, ওকে, আমি আইসিটিতে হয়তো আপনার 4টা সেকশনে আমি ক্লাস নিতে পারি। সো এটা, সো এই নেটওয়ার্ক মডেলটা আসলে এইভাবেই গঠিত হয়। সো এখানে যেটা যদি আমরা একটু ফর্মাল ডেফিনেশনে যাই, এই ডেটাবেস সংগঠনের ডেটাগুলো পারস্পরিক সংযোগের মাধ্যমে সম্পর্কযুক্ত হয়। পারস্পরিক সংযুক্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এতে ডেটা অনুসন্ধানের জন্য কি ফিল্ড ব্যবহার করা হয়, কি জিনিসটা কি আমরা পরবর্তীতে একটু দেখব। আর এটার একটু সময় কম লাগে, কারণ কি দেখেন অলরেডি আমরা দেখেন বিভাগ এ এর আন্ডারে 3 জন আমি কি অধ্যাপককে অ্যাসাইন করে দিলাম। সো এখানে কোনো, এখন আবার কি আমার যে শ্রেণী 1 এর জন্য আবার কি আমার অধ্যাপককে অ্যাসাইন করে দিতে হবে? না, কারণ আমরা অলরেডি অ্যাসাইন করা আছে, আমরা জাস্ট ওইটাকে একটু লিংক আপ করে দিব, একটা নেটওয়ার্ক বিল্ড করে দিব যে উনি এখানে ক্লাস নেবেন, শেষ। আলাদাভাবে কিন্তু আমার আরেকটা শ্রেণীর জন্য আলাদাভাবে আমার টিচারের ডাটাবেস নিতে হচ্ছে না, অলরেডি এটা অ্যাসাইন করা আছে, আমি জাস্ট এটাকে লিংক আপ করে দিব। সো এটা একটা সুবিধা। ওকে, সো এটাতে মেনি টু মেনি রিলেশন হয়ে থাকে। এটা আমরা পরবর্তীতে যখন অন্যান্য ক্লাসে যাব আমরা তখন বুঝবো অ্যাকচুয়ালি মেনি টু মেনি কি। আচ্ছা, এরপরে দেখেন আমরা চলে যাচ্ছি রিলেশনাল মডেলে, সমন্বয় মডেল যেটা বলেছিলাম। দেখেন এইখানে আমরা দুটা টেবিল নিলাম, একটা নিলাম আইডি এক্সাম এবং রেজাল্ট নিয়ে, আরেকটা টেবিল নিলাম আইডি নেম এবং অ্যাড্রেস নিয়ে। ওকে, তো এখন দেখেন আইডি নেম এবং অ্যাড্রেসে যদি আমরা ক্লিক করি, সো এখন দেখেন এই দুইটা টেবিলকে আমরা কি করব, একটা রিলেশনে নিয়ে আসবো, তাদের মধ্যে পারস্পরিক রিলেশন নিয়ে আসবো। যেমন দেখেন প্রথম যে টেবিলের আইডিটা 101, 102, 103 এই রেকর্ডগুলো, এবং পরের টেবিলের দেখেন আইডির কিন্তু সেম, কিন্তু আমরা এখানে কি চেঞ্জ করেছি। যেমন পরের টেবিলে আমরা নেম একটা ফিল্ড নিয়েছি আর একটা ফিল্ড নিয়েছি অ্যাড্রেস, কিন্তু আগের টেবিলে শুধুমাত্র ছিল এক্সাম এবং রেজাল্ট। সো কার রেজাল্ট, আইডি 101 এর, 102 এর এবং 103 এর। এইখানেও সেম, সেকেন্ড টেবিলটাতে আমরা কি নিয়ে এসেছি, আইডি 101, 102 এবং 103 এর নাম কি হবে, নাম কি ছিল এবং ওনাদের অ্যাড্রেসটা কি। দেখেন দুইটা টেবিল কিন্তু সিমিলার, এই দুইটা টেবিলের মধ্যে আমাকে কি করতে হবে, রিলেশন তৈরি করতে হবে। এটাই হচ্ছে মেইনলি রিলেশনাল মডেল। আমরা রিলেশনাল ডাটাবেজ নিয়ে সামনে অনেক কাজ করব, প্র্যাকটিক্যালি আসলে রিলেশনাল ডাটাবেজ নিয়ে বেশি কাজ করা হয়। ওকে, সো এটাও আমরা দেখব।
নেক্সট পরবর্তী ক্লাসগুলো আসলে এগুলোর উপরেই নেওয়া হবে। সো আপাতত জাস্ট প্রাইমারি আইডিয়াটা নিয়ে রাখেন যে দুই বা ততোধিক বা একের অধিক টেবিলগুলোর মধ্যে কি রিলেশন বিল্ড আপ করার জন্য রিলেশনাল মডেলকে ফলো করা হয়, মানে কোন মডেল ইউজ করে আমি এইগুলোর মধ্যে রিলেশন বিল্ড আপ করবো। সো আমরা এখানে দেখি একটু, এই যে দেখেন এই আইডিটা এই টেবিলের প্রাইমারি কি হিসেবে ব্যবহৃত হয়েছে প্রথম টেবিলে, যেটা হচ্ছে তার প্রাইমারি কি। আমরা প্রাইমারি কি কি, সেকেন্ডারি কি কি, তারপরে কম্পোজিট কি কি, এগুলো আমরা দেখবো, ফরেন কি কি, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ পরবর্তী স্লাইডে আছে। সো এখন দেখেন এই যে প্রাইমারি কি আমরা নিলাম, তাহলে সেম এজ এটা কি আমরা পরবর্তী টেবিলে এটাও কি আমার প্রাইমারি কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। সেম আইডিটাই কিন্তু আমরা পাশের টেবিলে ইউজ করেছি। সো এটা কি আমার কি হবে, মানে এটা কি আমার জন্য সেম হবে না, এটা আমার জন্য সেম হচ্ছে না। কারণ দেখেন পরের টেবিলে আমরা এটাকে কি নিচ্ছি, এটা হয়ে গেছে তখন ফরেন কি। সো যেটা ছিল আগে আমার প্রাইমারি কি প্রথম টেবিলের জন্য, এই কিটাই পরবর্তীতে আমার হয়ে গেছে কি ফরেন কি সেকেন্ড টেবিলের জন্য। তো এখন প্রাইমারি কি কি এবং ফরেন কি কি, এটা আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখব। সো এই যে দেখেন এটা একটা আমি সিম্পল রিলেশন তৈরি করে দিলাম, আরো অনেক রিলেশন আসবে এখানে টেবিলগুলির মধ্যে, কারণ টেবিল এত সহজ হবে না, অনেক বড় বড় অনেক বেশি ডাটা নিয়ে আমরা টেবিল ক্রিয়েট করব, তখন আমরা দেখবো অ্যাকচুয়ালি। বা আমরা যে দেখি বিভিন্ন সুপার শপের বা বিভিন্ন কলেজের প্রতিষ্ঠানের যে ডাটাবেস তৈরি করা হয়, এগুলো অনেকাংশেই রিলেশনাল মডেলের উপর বেস করে তৈরি করা হয়। সো আমরা এগুলো পরবর্তীতে আরো ডিটেইলসে আলোচনা করব। জাস্ট মডেল যেহেতু আলোচনা করলাম, এই জন্য প্রাইমারি ভাবে এই 4টা মডেল আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। সো এতটুকুতে কারো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন, যে আমরা 4টা টেবিল নিয়ে আলোচনা করলাম তো, এতটুকুতে কারো প্রবলেম থাকলে বলতে পারেন, না হলে আমরা পরবর্তী কিসে স্কিপ করবো আর কি। স্যার রিলেশনাল মডেলে কি স্যার দুইটা টেবিল কি স্যার একসাথে করা হবে? হ্যাঁ, দুইটা টেবিলের মধ্যে রিলেশন বা সম্পর্ক দেখানো হবে, শুধু দুইটা না, 3টার মধ্যে হতে পারে। যেমন ধরেন জি স্যার, এইখানে ধরেন, যেমন আমি এখানে দুইটা টেবিল নিলাম, তাই তো, তাহলে এখানে যদি স্যার আমার ওই যে মানে আইডিটা কি বাদ দেওয়া হবে, মানে একটা আইডি বাদ দেওয়া হবে দিয়ে একটা করা হবে আইডি? না আইডি ID দুইটাই, তাহলে রিলেশন কিভাবে হবে যদি আমি বাদ দিয়ে দিই? ওকে, আমি আরেকটু ব্যাখ্যা করতেছি। দেখেন প্রথম টেবিলেও আইডি ছিল, সেকেন্ড টেবিলেও আইডি আসছে, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে একটা সম্পর্ক আছে দুইটা টেবিলের মধ্যে, না হলে আমি এই কি আইডি আবার কেন আনলাম? ওকে, এখন যদি আমি আরেকটা টেবিল নেই, এইখানেও আমি ধরেন নেম ফিল্ডটা রেখে দিলাম। ওকে, নেম দিয়ে ওনার প্যারেন্টাল অ্যাড্রেস দিলাম বা ওনার ফোন নাম্বার আমি এড করে দিলাম আরেকটা টেবিলে। সো এখন নেমও দেখেন আরেকটা কি হয়ে গেছে, আরেকটা রিলেশন তৈরি করে ফেলতেছে ওই 3 নম্বর টেবিলের সাথে। নেমটা ছিল আমার 2 নম্বর টেবিলেও, যখন আমি 3 নম্বর টেবিলটা ব্যবহার করব বা বানাবো, ওই টেবিলে আমি নেম ফিল্ডটা এড করে দিলাম। তো এখানে নেমটা হয়ে গেল দেখেন আরেকটা রিলেশনের জায়গা। সো এভাবে অনেকগুলো টেবিল যখন রিলেশন করা হয় একটা আইডি নিয়ে, বা সরি একটা ফিল্ড নিয়ে, সো তখন এটা হয়ে যায় রিলেশনাল মডেল। স্যার মানে তো দুইটা নিয়ে একটা ইয়ে হবে আর একটা টেবিল হবে। হ্যাঁ, মানে রিলেশন তৈরি করা হবে আর কি, যে আগেরটা থেকে আমি একটা ডাটা নিব। যেমন আমি প্রথম টেবিল থেকে আইডি ডাটাটা নিয়ে নিলাম, এখানে ফিল্ডটা নিয়ে নিলাম, তো এটা রিলেশন হয়ে গেল না প্রথমটার সাথে। তো আমি জি যদি স্যার। এখানে মানে যখন আমি প্র্যাকটিক্যালে যাব, তখন দেখবেন আসলে আমাকে এইটাকে আবার আনতে হচ্ছে না, আমি জাস্ট ওইটাকে তীর চিহ্ন দিয়ে দেখায় দিব যে এটা এখানে চলে আসছে আইডিটা ফরমালি। হ্যাঁ স্যার। বুঝছেন, মানে যখন আমি রিলেশন তৈরি করব, তাদের মধ্যে সম্পর্ক দেখাবো দুই বা ততোধিক টেবিলের মধ্যে, তখনই আমি রিলেশনাল মডেলটা ইউজ করব। হ্যাঁ ওকে, স্যার বুঝছি স্যার। আচ্ছা, জি স্যার। থ্যাংক ইউ। ওকে, এখন দেখেন আমরা চলে যাচ্ছি কি জিনিসটা কি। ওকে, তো দেখেন এত সময় আমরা কি নিয়ে আলোচনা করলাম, তাহলে আমরা এখন কিটা কি একটু দেখি। কি ফিল্ড বা কি। ওকে, কি মানে চাবি, এটা তো আপনারা জানেন। সো ডাটাবেজও আলাদা চাবি নামে একটা জিনিস আছে। তো এটা আমাদের গড়ের চাবি বা গড়ের তালা না, এটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। সো পরীক্ষাতে সংজ্ঞা আসলে কি উল্টাপাল্টা আনসার দিয়ে না। ওকে, আচ্ছা, তাহলে কি এর আমি একটা সংজ্ঞা দিয়েছি এখানে দেখেন। ডেটাবেজ ফিল্ডের ইনফরমেশন অথবা রেকর্ড শনাক্ত, অনুসন্ধান এবং সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করার জন্য যে বিশেষ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, তাকে বলা হচ্ছে ডেটাবেজের কি বা কি ফিল্ড। ওকে, তাহলে রেকর্ড গুলোকে আমি যখন শনাক্ত করতে যাচ্ছি, যেমন আইডি দিয়ে আমি শনাক্ত করতে 10 আইডি এর নামটা কি আমি শনাক্ত করতে যাচ্ছি, আমাকে কি লাগবে। অনুসন্ধান করতে চাচ্ছি, আমি সার্চ করতে চাচ্ছি যে ওনার ফোন নাম্বার এটা কি না, বা একটা কি দিয়ে আমি যেমন শুধুমাত্র নেম লিখলাম, সুজন লিখলাম, এটা হচ্ছে আমার কি। তো সুজন লিখে আমি সার্চ দিলাম, সুজনের সব তথ্য চলে আসলো। ওই যে সম্পর্ক যেটা দেখালাম, যে সম্পর্ক যেমন ছিল যে রিলেশনাল মডেলের সম্পর্ক, একটাতে ছিল প্রাইমারি কি, পরেরটাতে সেটা হয়ে গেছে ফরেন কি। তো এগুলো সবই হচ্ছে কি 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 ফিল্ড বা শুধুমাত্র কি হিসাবে ডাটাবেজে ব্যবহৃত হবে। যখন আমরা প্র্যাকটিক্যালে যাব, তখন আসলে বুঝতে পারবেন যে কি এর ব্যবহার বা ইমপ্লিমেন্টেশন গুলা কি।
ওকে, সো আমরা এখন দেখি কি কে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে, মানে তিনটা কি নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে প্রাইমারি কি, আরেকটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আরেকটা হচ্ছে ফরেন কি। সো প্রাইমারি কিটা কি আমরা দেখি, কম্পোজিটও দেখবো, ফরেন কিও দেখবো। তুলনামূলকভাবে কম্পোজিট কিটা একটু আমরা কম ব্যবহার করি, কম্পোজিট প্রাইমারি কিটার ব্যবহার তুলনামূলক ইন্টারমিডিয়েট লেভেলে কম। তো আমরা যখন পরবর্তীতে আপনারা যদি সিএসসি নিয়ে কেউ পড়েন বা যদি আপনাদের মেজর সাবজেক্ট হিসেবে সিএসসি থাকে, তাহলে আসলে এই কি গুলোর ব্যাপক ব্যবহার আপনারা দেখতে পারবেন ডাটাবেজে বিশেষ করে। আচ্ছা, তাহলে আমরা স্কিপ করে প্রাইমারি কিটা দেখি। ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে আলাদা করা যায়, তাই হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি জিনিসটা হচ্ছে এখানে খুবই ইউনিক থাকবে। যেমন একজনের নাম আমি প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ এটা ইউনিক না। যেমন দেখেন আপনাদের ধরেন বিজনেসের একটা ক্লাস, বিজনেসে হয়তো দেখা যাচ্ছে এখানে কি সুজন নামে দেখেন দুইজন স্টুডেন্ট থাকতে পারে, এরকম আছে না? শাকিল নামে দুইজন স্টুডেন্ট থাকতে পারে, বা সায়েন্সে দেখেন মাহাদি নামে দুই তিনজন স্টুডেন্ট থাকতে পারে। তো এটা কখনোই ইউনিক হবে না। এই নামকে আমি কখনোই কি নিতে পারবো না, প্রাইমারি কি হিসাবে ব্যবহার করতে পারবো না, কারণ এটা দিয়ে আমি আলাদা করতে পারবো না। কারণ মাহাদি নামের দুইজন যদি থাকে, তাহলে এই মাহাদির যে রিজাল্ট আর একজন মাহাদির সেম রিজাল্ট, তো রিজাল্টটাই তখন কি পেচ লেগে যাবে। যখন আমি সার্চ করতে যাব দেখা যাবে আমার 4 থেকে 5টা অপশন চলে আসছে। সো এই জন্য আমরা প্রাইমারি কি কে কি করতে হবে, ইউনিক হতে হবে। যেমন এই ক্ষেত্রে রুল নাম্বার আমরা কি নিতে পারি, রুল নাম্বার এখানে ইউনিক হিসাবে নিতে পারি। ফোন নাম্বার, মোবাইল নাম্বার এখানে ইউনিক হিসাবে আসতে পারে প্রাইমারি, তাহলে এগুলোকে আমরা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে পারবো। দেখেন আমি একটা এখানে টেবিল দিয়ে এক্সাম্পল দিয়েছি, এই আইডিটা এখানে হচ্ছে প্রাইমারি কি। ওকে, এখন আমি এখানে হয়তো রেজাল্টও নিতে পারতাম, কিন্তু রেজাল্ট কেন নিতে পারবো না বলেন তো? কারণ একজন স্টুডেন্টের জিপিএ 5 10 জন স্টুডেন্ট হতে পারে ক্লাসে, 4.80 10 জন পেতে পারে, 4.94 12 জন পেতে পারে। সো এটা কখনোই আমার কি হবে না, ইউনিক হবে না। এমন কিছু হবে না যেটা দিয়ে আমি ওকে বা ওই ফিল্ডটাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারি, ওই রেকর্ডটাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারি। স্যার স্যার এখানে কি নেমটা আসলে প্রাইমারি কি হতে পারে? না না, এই যে বললাম নেম প্রাইমারি কি হবে না, কারণ এই যে মাহাদি নামে দুই তিনজন থাকতে পারে একটা ডাটাবেজে, ইমরান নামে দুই তিনজন থাকতে পারে। সো তখন এটা জি। প্রাইমারি কি হবে না। প্রাইমারি কি কি বলছে দেখেন, অন্যান্য রেকর্ড থেকে আলাদা করা যায়। তাহলে নেম দিয়ে তো আমি আলাদা করতে পারবো না, কারণ নেম দিয়ে আলাদা করার জন্য আমার অপশনই নাই। এক্ষেত্রে আমি আইডি, যেমন 101, যেমন সায়েন্স এ তে একজন স্টুডেন্ট রুল হচ্ছে 1। সো উনার তো 1, যেটা উনার যে রুল, এই রুল তো এই ক্লাসে আর থাকবে না কারো। যেমন বিজনেসে একজনের রুল হচ্ছে 312, এই 312 যে রুল, এই রুল হয়তো আর কেউ থাকবে না ক্লাসে। সো এটা প্রাইমারি কি হিসেবে নিতে পারি আমরা। আবার দেখেন রিজাল্ট, তো রিজাল্ট যদি 4.80 বলে দিলাম, 4.80 হচ্ছে আমার এখানে প্রাইমারি কি। সো 4.80 তো অনেকেই পেয়েছেন, তো এটা কিভাবে আমার প্রাইমারি কি হবে? তো প্রাইমারি কিটা হতে হবে আমার ইউনিক এবং আলাদা, যেগুলো দিয়ে আমি কি করতে পারি, ইজিলি আইডেন্টিফাই করতে পারি কোন রেকর্ডকে। ওকে, এখন আমরা পরে চলে যাচ্ছি। শুধু আইডি স্যার প্রাইমারি কি হবে? হ্যাঁ, এই টেবিলের জন্য, এই যে আমি যে উদাহরণ দিয়েছি এই টেবিলের জন্য আইডিটা হচ্ছে এখানে প্রাইমারি কি। ওকে, যেমন ধরি এখানে যদি আমার রেজিস্ট্রেশন নম্বর থাকে, তাহলে রেজিস্ট্রেশন নম্বরও হতে পারে আমার কি প্রাইমারি কি। আবার যদি এখানে আমার মোবাইল নাম্বার হতে পারে, তাহলে আমি ইচ্ছা করলে মোবাইল নাম্বার দিব, হ্যাঁ মোবাইল নাম্বারও হতে পারে। কিন্তু মোবাইল নাম্বার নরমালি আমরা দেই না কেন, কারণ এটা অনেকগুলো ডাটা নিয়ে গঠিত হয়। দেখেন 11টা ডিজিট থাকে, তো 11টা ডিজিটকে আবার বিটে ভাগ করে নিয়ে যাবে, ওই যে আমরা আগে হায়ার এডুকেশনে দেখিয়েছিলাম যে 11টাকে আলাদা আলাদা করে বিটে নিবে, অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা নরমালি ছোট জিনিস আইডি 101 বা শুধুমাত্র 2, শুধুমাত্র 3, এটাকে আমরা কি ফিল্ড হিসাবে প্রাইমারি কি হিসাবে নিচ্ছি। বুঝতে পেরেছেন? এখন আমরা নেক্সটটাতে জি যাই। স্যার। আচ্ছা, দেখেন নেক্সট হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। এই জিনিসটা কি, ডেটা টেবিলের অনেক সময় কোনো সুনির্দিষ্ট প্রাইমারি কি নাও থাকতে পারে। ওকে, তখন দুই বা ততোধিক অ্যাট্রিবিউট বা কি দ্বারা কোনো এন্টিটি সেটকে প্রকাশ করা যায়, তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। আগে আমরা শুধুমাত্র একটা দিয়ে কি কে ডিফাইন করে দিয়েছিলাম, এখন হচ্ছে দেখেন দুইটা ফিল্ড নিলাম, যেমন দিলাম ধরেন আমি আইডিও নিলাম, রিজাল্টও নিলাম। ওকে, সো এটা হয়ে গেল তখন আমাদের কি কম্পোজিট প্রাইমারি কি। ওকে, জুম সিগন্যাল দিয়েছে, আসলে আমাদের আর 10 মিনিটের মতো ক্লাস করাতে পারবো। সো আমি একটু তাড়াতাড়ি ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ, কারণ আমি তো প্রো লেভেলের ইউজার না। প্রো লেভেল ইউজার করতে হয়তো ওদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে বা এরকম কিছু করা লাগে। তো আর 10 মিনিট আমরা করতে পারবো, কারণ 40 মিনিট দেয় ফ্রি হিসাবে আর কি। আচ্ছা, সো এখন দেখেন, আচ্ছা তাহলে এখন যেটা আমরা করতে যাচ্ছি, তাহলে কম্পোজিটের উদাহরণটা আমরা একটু দেখে নিই। এই যে দেখেন, এখানে দেখেন আমরা অনেকগুলো ফিল্ড চলে আসছে, যেমন আগে ছিল 3টা ফিল্ড, এখন চলে আসছে 4টা ফিল্ড। এখানে যদি আমরা কি করতে চাই,
কি ইউজ করতে চাই, তাহলে দেখেন এখানে আইডি এবং গ্রুপ এই দুইটা হয়ে গেছে আমাদের কি কম্পোজিট প্রাইমারি কি। আইডি একটা কম্পোজিট প্রাইমারি কি, একটা প্রাইমারি কি, গ্রুপ আর একটা প্রাইমারি কি, দুইটা কি কে যখন আমরা একসাথে করে দিলাম তখন সেটা হয়ে গেল কম্পোজিট প্রাইমারি কি। কারণ দেখেন আইডি দিয়েও আমি তাকে আলাদাভাবে সিলেকশন করতে পারবো, আবার সায়েন্স দিয়েও মানে গ্রুপ দিয়েও আমি আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। যেমন 101, তো সায়েন্সে 101 যিনি উনি হচ্ছেন সায়েন্সের স্টুডেন্ট, এটাকে আমাকে আরো স্পেসিফিক করে দিল। এই গ্রুপটাকে আমি যখন আরেকটা প্রাইমারি কি নিয়ে নিলাম তাহলে আমাকে আরেকটা স্পেসিফিক করে দিল। যেমন 102 স্টুডেন্ট যিনি, উনাকে আমি আইডি তো অলরেডি পেয়ে গেলাম এবং সাথে সাথে উনি কোন ডিপার্টমেন্টের, বিজনেসের, আমাকে আরো ইউনিক করে দিল। তাহলে আমি বিজনেসে গিয়ে খুঁজবো, সায়েন্সে গিয়ে খুঁজবো। জি স্যার মানে এই যে শুধু কি স্যার যে গ্রুপটা কি সায়েন্স যে গ্রুপ এটা কি শুধু স্যার কম্পোজিট প্রাইমারি কি হবে একা মানে আইডি ছাড়া? না 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 না, এটা তখন স্পেসিফিক একসাথে হতে হবে। দুইটা আরো স্পেসিফিক করে দিয়েছে। দেখেন এই যে আইডি যেটা 101 ধরেন উনি সায়েন্স স্টুডেন্ট, তাহলে আমি আরো স্পেসিফিক হয়ে গেল না আমার জন্য। স্যার স্যার এটা আরেকবার বুঝান স্যার। আচ্ছা, এই যে বললাম যে সুনির্দিষ্ট প্রাইমারি কি নাও থাকতে পারে, যেমন আমি চাচ্ছি আর একটু কি হবে, আমারটা আর একটু এমফাসিস করে আমি এটাকে কি গুরুত্বপূর্ণ করে আমি সার্চ করতে যাচ্ছি। তো এখানে আমি দুইটা প্রাইমারি কি ইউজ করলাম। একটা প্রথমে যদি আমি শুধু আইডি ইউজ করি, হ্যাঁ আইডি করলে হবে, কিন্তু আমি চাচ্ছি যে আমার এটা ফিল্ড বড়, দেখেন 4টা ফিল্ড, অনেক সময় 5টা আসবে, অ্যাড্রেস আসবে, আবার ধরেন মোবাইল নাম্বারও আসলো সাথে সাথে। যেমন এখানে শুধুমাত্র 4টা দেয়, আইডি, নেম, রেজাল্ট এবং গ্রুপ। তো এখানে যদি মোবাইল নাম্বারও ইউজ করি বা আমি ধর অ্যাড্রেসও ইউজ করলাম, সো এটা কিন্তু আমার জন্য আরেকটু বেশি লেংথি হয়ে যাচ্ছে। তখন আমি দুইটা কি নিলাম, তো এই দুইটা কি যে আমি নিব, এই দুইটাই হচ্ছে তখন কম্পোজিট প্রাইমারি কি। স্যার একটাতে হবে না স্যার? না, একটাতে হচ্ছে না এখন, কারণ আমার ফিল্ড তো বেশি বেড়ে গেছে। একটা নিলেও আপনার হবে, হচ্ছে না এমন না যে আপনি শুধুমাত্র আইডি কে প্রাইমারি কি করে দিলেন, হ্যাঁ হচ্ছে আপনার, কিন্তু আমি চাচ্ছি যে আমি আরেকটা তাহলে নিলাম। স্যার এই যে এই গ্রুপ কিভাবে হবে স্যার যে কম্পোজিট প্রাইমারি কি? কারণ স্যার সায়েন্সে তো স্যার অনেক স্টুডেন্ট আছে। না সায়েন্স এই তাহলে স্যার অনেক স্টুডেন্ট থাকা আইডি সত্ত্বেও আইডি 101 এর তো আর নাই, সায়েন্সে তো একজনই 101 এর। তার মানে আমি যদি বলি একজন, মানে ধরেন স্যার শুধু সায়েন্সের বললাম তাহলে তো স্যার হ্যাঁ হবে না। একজন করে মানে যদি বলি যে শুধু সায়েন্স হলো গিয়ে কম্পোজিট প্রাইমারি কি, তাইলে কি হবে মানে আইডি ছাড়া? না ওই না না আইডি ছাড়া হবে না, ওই আইডির আন্ডারে, ওই আইডির স্যার করেসপন্ডেন্সে কি এইটাই হবে, বুঝলেন? সায়েন্স হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছেন। হ্যাঁ স্যার কম্পোজিট প্রাইমারি কি আসলে খুব খুব বেশি ব্যবহার করা হয় না, কারণ আমরা অলরেডি প্রাইমারি কি জানি। তো এটা আমাদের জন্য আসলে এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু জাস্ট এখানে শেখার জন্য শেখা আর কি, যদি প্রশ্নতে আসে কখনো পরীক্ষায় তাহলে আমরা এটা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা এখন আমরা পরবর্তীতে যাচ্ছি। দেখেন ফরেন কি। ফরেন কি হচ্ছে গিয়ে দেখেন রিলেশনাল ডাটাবেজ। ওই যে আগে আমরা রিলেশনাল মডেল পড়েছিলাম, রিলেশনাল ডাটাবেজের ক্ষেত্রে একটি টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়, তাকে বলা হয় রিলেশনাল ডাটাবেজ। ওই যে আগে আমরা দেখেন এই যে এখানে কাস্টমার আইডি, নেম এবং ফোন নাম্বার দিলাম, আমরা একটা রেস্টুরেন্টের বিজনেস করেন। ওকে, সো এখানে প্রথম টেবিলে কাস্টমার আইডিটা হচ্ছে তার কি, দেখেন প্রাইমারি কি হিসাবে ছিল। ওকে, এবং দ্বিতীয় টেবিলে এই কাস্টমার আইডিটা হয়ে গেছে তার ফরেন কি। সো এখানে আমি এটাকে আবার প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে পারবো না, তখন ওই টেবিলের জন্য প্রাইমারি কি হবে আরেকটা। কিন্তু এই যে প্রথম টেবিলের প্রাইমারি কিটাকে যে আমি এখানে হুবহু নিয়ে এসেছি, এই জন্য এর নাম এখানে হয়ে গিয়েছে ফরেন কি। যেমন আমরা বাংলাদেশ থেকে যখন আমরা কেউ ইউকে তে চলে গেল, তাহলে আমরা ফরেনার বলি না ওনাদের, এইভাবে আর কি। উনি বাংলাদেশের জন্য হয়তো বাংলাদেশের সিটিজেন, কিন্তু বাইরে যখন চলে যায় ওনাকে আমরা ফরেনার বলি বা বিদেশি বলি। সেম এটা এরকমই আর কি। তো যখন আমরা ইমপ্লিমেন্ট গুলো সামনে দেখতে পারবো তখন আমরা সহজে আমরা বুঝতে পারবো এই জিনিসগুলো। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আচ্ছা, নেক্সট টপিক আর বেশি নাই, দুইটা টপিকের মতো আছে। তো দেখেন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন। ডাটাবেজ বিভিন্ন ধরনের ব্যবহারকারী পাওয়া যায়। ওকে, সো এটার মধ্যে একটা হচ্ছে নেটিভ, আর একটা হচ্ছে যেমন ধরেন বই একটু দেখি আমি, বিভিন্ন ধরনের ব্যবহারকারী আছে আর কি। ব্যবহারকারীর উপর ভিত্তি করে চার ধরনের ব্যবহারকারী মেবি আছে। বাকি তিনটা আপনারা একটু দেখে নিবেন, আমি পরবর্তীতে প্রোভাইড করব, সমস্যা নেই। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। এটা কি? ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে ডাটাবেজের সার্বিক দায়িত্বে নিয়োজিত থাকা, মানে যিনি ডাটাকে কি করবেন, সুবিন্যস্ত করবেন, প্রয়োজন অনুযায়ী আপডেট করবেন, মেনটেন করবেন, উনাকেই বলা হয় ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন। মানে উনার দায়িত্বই থাকবে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। যেমন একটা কলেজের প্রিন্সিপাল যে কাজ করেন, এইচআর যে কাজ করেন, একজন ম্যানেজার যে কাজ করেন, এটা হচ্ছে একটা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। মানে উনার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে উনার কাছে যে কোনো একটা ডাটাবেজের জন্য, উনি এটা মেনটেন করবে, উনি এটা আপডেট করবে, মডারেট করবে, সবই হচ্ছে একটা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। সো এখানে আমি দেখেন অনেকগুলো 10টা প্রায় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ দিয়ে দিয়েছি। সো আপনারা একটু সময় করে এগুলো পড়ে নিবেন, পড়ে নিলে আশা করি আপনারা বুঝতে পারবেন।
যেটা তেমন কঠিন কঠিন কিছু না। দেখেন নিরাপত্তা বজায় রাখার জন্য, তারপর প্রয়োজনীয় ডাটাবেস সংশোধন করা, এই যে ডাটাবেস ব্যবহারকারী অ্যাক্সেস নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ, যে কারা কারা এটা করতে পারবে, কারা কারা করতে পারবে না। এরপরে ডাটাবেসের ব্যাকআপ এবং পুনরুদ্ধার, আমি একটা ডাটা ডিলিট করে দিলাম, এখন আমি চাচ্ছি এটাকে আবার ব্যাকআপ হিসেবে রাখতে, যদি আমার পরবর্তীতে কোনো প্রয়োজন হয়। তো এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট, তখন আমি আবার এটা নিয়ে আসলাম। সো এই যে আমি যে কাজগুলো করতেছি, তখন আমি একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে আমি এই কাজটা করতেছি, কর্তৃপক্ষ। সো ওকে, আমরা এর পরেরটাতে চলে যাই। এখন দেখতেছি আমরা, দেখেন এখানে রিলেশনাল ডাটাবেস মডেলটা কি। রিলেশনাল ডাটাবেস মডেলটা একটু খেয়াল করেন আপনারা। এর পুনরূপ হচ্ছে গিয়ে রিলেশন আরডিবিএমএস কি আর কি, আরডিবিএমএস মানে কি, রিলেশনাল ডাটাবেস মডেল। এটি হচ্ছে রিলেশনাল মডেলের উপর ভিত্তি করে তৈরি করা। ওকে, সো এখানে দেখেন প্রায় 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে। সো আপনারা যখন পরবর্তীতে যখন বাসায় গিয়ে, বাসায় তো আর আছেনই অলরেডি, বই যখন খুলবেন আপনারা বইয়ের ডাটাবেসের বৈশিষ্ট্যগুলো পড়ে নেবেন। সেম এজ আমরা আর আগের স্লাইডগুলোতে পড়েছিলাম ডিবিএমএস কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। সো এটার মতোই হচ্ছে কি আমাদের এই জিনিসটা আরডিবিএমএস মানে কি, মানে আগে ডাটাবেসে হয়তো আমরা একটা টেবিল নিয়ে আলোচনা করতাম, একটা ডাটাবেস নিয়ে আলোচনা করতাম, তো এখানে আমরা 2-3টা ডাটাবেস আসবে, যেগুলোর মধ্যে আমরা রিলেশন বিল্ড আপ করে দেখিয়ে দিব যে এখানে কি কাজটা হয়েছে। অলরেডি আমি রিলেশনাল মডেল আলোচনা করেছি, তো আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। তো যখন আমরা পরবর্তী ক্লাসে আসলে দেখবো যে নিজে নিজে বিল্ড আপ করবো ডাটাবেসের মডেলগুলো, তখন আসলে আমাদের জন্য আরো সহজ হবে। সো এই বৈশিষ্ট্যগুলো আপনারা নিজ থেকে পড়ে নেবেন। যদি আপনারা না বুঝেন তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদের আরেকবার ক্লাস নিয়ে প্রয়োজনে বুঝিয়ে দিব। ওকে, সো এখন আমরা একটু হোম টাস্কে চলে যাই। দেখেন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে আরডিবিএমএস এর বৈশিষ্ট্য হচ্ছে, এটা উচ্চতর দক্ষতার নৈর্ব্যক্তিক দেওয়া আছে। সো এটা আপনারা আনসার করবেন যে কি হতে পারে এখানে। ওকে, বৈশিষ্ট্য পড়ে আরডিবিএমএস এর বৈশিষ্ট্য পড়ে আপনারা আলোচনা করবেন। এবং আরেকটা হচ্ছে দেখেন প্রাইমারি কি এবং ফরেন কি এক নয়, ব্যাখ্যা করো। এটা যশোর বোর্ড 2016 এ আসছিল, তো এটা আশা করি আপনারা ব্যাখ্যা করতে পারবেন, ইজি একদম জিনিস। আরেকটা হচ্ছে যেখানে আরডিবিএমএস এর সুবিধা এবং অসুবিধা লিখো, এটাও একটা সহজ জিনিস। তো আপনারা বই ঘাটবেন, বই ঘেটে এটা প্রয়োজনে নোট করে রাখতে পারেন, এগুলো আপনাদের জন্য খুবই কাজের। যেহেতু আমরা আগে ক্লাসে আপনাদের ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যখন আমরা ক্লাসের পড়া ক্লাসে আদায় করতাম, তো এটা খুবই সহজ ছিল আমাদের জন্য। পরবর্তীতে দেখেন সিলেবাসটা অনেকটাই আমাদের জন্য সহজ হয়ে গিয়েছিল। তো আপনারা একটু নোট রেখে দিবেন। ওকে, পরবর্তীতে যদি কোনো কারণে অথরিটি চায় তাহলে আপনার ডেট শো এটা উপস্থাপন করতে পারেন, এই জন্য আর কি। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা হচ্ছে ডিবিএমএস এবং আরডিবিএমএস এর মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট। এটাও আপনারা যখন ডিবিএমএস এর আগে বৈশিষ্ট্য আমরা আগে পড়েছেন, এখন আরডিবিএমএস এর বৈশিষ্ট্য পড়লেন, তো এই দুইটা মিলিয়ে আপনারা আনসার করে দিবেন। আর কারো প্রশ্ন না থাকলে আমরা স্টপ করে দিতে পারি, কারণ আমাদের 1 মিনিটের মতো সময় আছে। আর আমি ভিডিও রেকর্ড আপনাদেরকে স্যার পাঠিয়ে দিই। উমার কি আজকে উমার কি স্যার আজকেই জমা দেবো? আজকেই 10টার ভিতরে দিয়ে দিলেন। একটু স্ক্রিনশট নিয়ে নেন, কেউ নিয়ে আপনাদের গ্রুপে বিজনেসের একজন নিয়ে নেন, সায়েন্স বি এর একজন নিয়ে নেন, সায়েন্স এ এর একজন নিয়ে নেন, হিউম্যানিটিজ এর একজন নিয়ে নেন, যাতে আপনারা গ্রুপে পোস্ট করে দিতে পারেন। আচ্ছা, অথবা আমি পোস্ট করে দিব, সমস্যা নেই। আচ্ছা আশা করি কারো সমস্যা নেই। আমি নেক্সট ক্লাসের ডেট আপনাদের আগে জানিয়ে দিব ইনশাআল্লাহ। একটু আপনারা পড়াশোনা করেন বাসায় ভালো করে। তাহলে আজকের জন্য এখানেই আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, আর বাসা থেকে বের হয়ে না প্রয়োজন, আসসালামু আলাইকুম। কারণ এখন খুবই ক্রিটিক্যাল সময়। ওকে দেন, আল্লাহ হাফিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।